বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সম্মানিত অভিভাবকবৃন্দ, আমাদের শিক্ষকবৃন্দ এবং যারা এই মুহূর্তে আমাদের লাইভ অনুষ্ঠান দেখতেছেন, সবাইকে সিনিয়র হাই স্কুলের পক্ষ থেকে এবং আমি ব্যক্তিগত মোহাম্মদ আকরামুল্লাহ, সিনিয়র শিক্ষক, সিনিয়র হাই স্কুলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমাদের লাইভ অনুষ্ঠানের আজকে দ্বিতীয় দিন। আজকে আমাদের অষ্টম শ্রেণীর বিজ্ঞানের অষ্টম অধ্যায়ের রাসায়নিক বিক্রিয়া অধ্যায় থেকে আমাদের বিজ্ঞান এ পাঠটা নিয়ে আপনাদের সামনে আলোচনা করবেন জনাব শামসুল তাবরিজ ভূঁইয়া, সিনিয়র শিক্ষক, সিনিয়র হাই স্কুল, দাগনভূঞা ফেনী। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দ্রুত কাগজ কলম এবং পাঠ্যবই সামনে নিয়ে বসে যাও। স্বাস্থ্যবিধি মেনে চলবে, বাইরে অতটা ঘোরাফেরা করবে না। বাইরে যদি যেতে হয় মুখে মাস্ক ব্যবহার করবে। ঘরে আসার পর হ্যান্ড ওয়াশ দিয়ে অবশ্যই ভালোভাবে হাত মুখ পরিষ্কার করবে। নিজে সুস্থ থাকবে, পরিবারকে সুস্থ রাখবে, আর অভিভাবকদের কথা মেনে চলবে। এখন আমাদের ক্লাস শুরু হয়ে যাবে, তোমরা মানসিক প্রস্তুতি নাও। আমি শামসুল তাবরিজ ভূঁইয়া স্যারকে অনুরোধ করব ওনার পাঠ কার্যক্রম চালু করার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিচে লাগা হিন্দি লাগাবেন না হিন্দি লাগাবেন? প্রিয় শিক্ষার্থী বৃন্দ, সম্মানিত অভিভাবকবৃন্দ এবং এই মুহূর্তে আমার ক্লাসটি যারা দেখতেছেন সবাইকে আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শামসুল তাবরিজ ভূঁইয়া, সিনিয়র শিক্ষক, সিলোনিয়া হাই স্কুল, দাগনভূঞা ফেনী। আমি আজকে আমার পাঠের বিষয় হলো অষ্টম শ্রেণী সাধারণ বিজ্ঞান এর অষ্টম অধ্যায় রাসায়নিক বিক্রিয়া। মূলত এই অধ্যায়টা পাঠ দেওয়ার জন্য আমি এই কারণেই উদ্বুদ্ধ হয়েছি, যদিও এই পাঠটি অষ্টম শ্রেণী উপযোগী, কিন্তু আমাদের নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরাও এই পাঠটা দেখে বুঝে অনুপ্রাণিত হবে। যার কারণে একদিকে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য উপযোগী, অন্যদিকে নবম এবং দশম শ্রেণীর বিশেষ করে বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীরাও এই পাঠটা উপভোগ করে তারা কৃতার্থ বোধ করবে। শিক্ষার্থী বন্ধুরা, দৈনন্দিন জীবনে আমাদের আশেপাশে অনেকগুলো ঘটনা ঘটে থাকে। যেই সব ঘটনাগুলো আমরা উপলব্ধি করতে পারি, এই সব ঘটনাগুলো থেকে আমি তোমাদেরকে কয়েকটা ঘটনা আমি উপস্থাপন করতে চাই। যেমন চুনে পানি দেওয়া, দুই নম্বরে লোহার
তৈরি জিনিসপত্র বিশেষ করে বর্ষাকালে বাহিরে ফেলে রাখা। শিক্ষার্থী বন্ধুরা, আমি মনে করতেছি এই মুহূর্তে তোমরা খাতা কলম নিয়ে বসে আছো। তোমরা এই মুহূর্তে তোমরা খাতায় উঠিয়ে নিও। 3 নম্বরে মোমবাতি পোড়ানো। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই অবগত আছো পোড়ানো যে চুনের মধ্যে পানি দিলে কি হয়। চুনের মধ্যে পানি দিলে কি হয় আমরা দেখি। চুনের মধ্যে যদি আমরা পানি ঢালি, দেখা যায় যে সেখান থেকে বুদবুদ আকারে কি যেন বের হয়। আরও একটা দেখি আমরা, একটু গরম অনুভব হয়। লোহার তৈরি জিনিসপত্র বাহিরে ফেলে রাখা। তোমরা দেখবে তোমাদের বাড়িতে লোহার তৈরি অনেক জিনিসপত্র, যেমন ছুরি, দা, অনেক মূল্যবান জিনিসপত্র তোমাদের ঘরের দরজা জানালা দিকে তোমরা তাকাইবা যে কি অবস্থা হয়। ফেলে রাখলে দেখা যায় যে কিছুদিন পরে একটা লাল বর্ণের আস্তরণ পড়ে। কেন এই ঘটনাগুলো ঘটল? কেন একটা লাল বর্ণের আস্তরণ পড়ে? তোমরা সাধারণত এটাকে মরিচা বলে থাকো। এরপরে মোমবাতি পোড়ানো। এই মোমবাতি পোড়াইলে দেখা যায় যে সেখান থেকে আমরা তাপ পাই, আর কিছু মোম গলে নিচের দিকে অবশিষ্ট আকারে কিছু বাতাসে চলে যায়, কিছু নিচে চলে যায়। নিশ্চয়ই তোমরা অবগত আছে এইসব ঘটনাগুলো ঘটে। এটার কারণ কি? শিক্ষার্থী বন্ধুরা, এটার কারণ অনুসন্ধান করলে তোমরা নিশ্চয়ই বলবে এর চুনের সংকেত হইল ক্যালসিয়াম অক্সাইড। চুনের সংকেত হইল ক্যালসিয়াম। লিখো আমার সাথে, ক্যালসিয়াম অক্সাইড প্লাস পানি। ক্যালসিয়াম অক্সাইডের সাথে যখন পানি দেওয়া হয় তখন এখানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি হয়। এভাবে লোহার তৈরি জিনিস যদি আমরা বাতাসে ফেলে রাখি তাহলে সেখানেও একটা রাসায়নিক বিক্রিয়া হয়। মোমবাতি পোড়াইলেও সেখানে একটা রাসায়নিক বিক্রিয়া হয়। মোম হইল কার্বন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, কার্বন যোগ অক্সিজেন বিক্রিয়া করে সেখানে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। তাইলে দেখতে পাচ্ছ, মূলত এই ঘটনাগুলো থেকে আমরা এই সিদ্ধান্তে বুঝতে পারি, এগুলো মোটামুটি এই সিদ্ধান্তে উপনীত হইতে পারি যে এগুলো হইল রাসায়নিক বিক্রিয়া। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা আজকে রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে আমরা আলোচনা করব। আমার পাঠের শিরোনাম হইল রাসায়নিক বিক্রিয়া।
আমার পাঠের শিরোনাম রাসায়নিক বিক্রিয়া। রাসায়নিক বিক্রিয়ার আলোচনা করতে গেলে আমরা একটু পূর্ববর্তী কিছু বিষয় আমরা আলোচনা করতে হয়। যেমন মোল নিয়ে আলোচনা করতে হয়। মোল, তোমরা জানো গঠন অনুসারে পদার্থকে দুই ভাগে ভাগ করা হয়েছে। এক ভাগ হলো মৌলিক পদার্থ বা মৌল, একটা হইল মৌলিক পদার্থ বা মৌল, আরেকটা হলো যৌগিক পদার্থ বা যৌগ। মৌলিক পদার্থ বা মৌল এবং যৌগিক পদার্থ বা যৌগ এই সম্পর্কে তোমরা সপ্তম শ্রেণীতে তোমরা পড়েছ যে যে পদার্থকে ভাঙলে বা বিশ্লেষণ করলে সেই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাকে বলবো আমরা মৌলিক পদার্থ। আবারও বলছি বন্ধুরা, যেই পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না তাকে বলে মৌলিক পদার্থ। যেমন হাইড্রোজেন, অক্সিজেন, কার্বন ইত্যাদি ইত্যাদি। আর যেই পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়াও একাধিক মৌলিক পদার্থ পাওয়া যায় তাকে বলবো আমরা যৌগিক পদার্থ। মৌলিক পদার্থের উদাহরণ আমি দিয়েছি তোমার, যেমন হাইড্রোজেন, অক্সিজেন, কার্বন, পটাশিয়াম এগুলো। তারপরে দিতে পারি আয়রন। দেখো এগুলো ভাঙলে, হাইড্রোজেনকে ভাঙলে হাইড্রোজেন ছাড়া আর কিছুই পাওয়া যাবে না বিশ্লেষণ করলে। অক্সিজেনকে বিশ্লেষণ করলে অক্সিজেন ছাড়া আর কিছুই পাওয়া যাবে না। লোহাকে ভাঙলে লোহা ছাড়া অন্য কিছুই পাওয়া যাবে না। আর গোল্ডকে ভাঙলে গোল্ড ছাড়া কিছু পাওয়া যাবে না। তাইলে এই সব বিষয়গুলো হলো আমাদের মৌলিক পদার্থ বা মৌল। এরপরে আসি আমরা যৌগিক পদার্থ। যৌগিক পদার্থ মানে একাধিক মৌলিক পদার্থ, যে পদার্থকে মিলে যৌগিক পদার্থ হয়। একাধিক মৌলিক পদার্থ সংযুক্ত হয়ে যৌগিক পদার্থ তৈরি হয়। আমি অন্যভাবেও বলতে পারি, অন্যভাবেও বলা যায় যে পদার্থকে ভাঙলে, তোমাদের বইতে আছে, বা বিশ্লেষণ করলে একাধিক মৌলিক পদার্থ পাওয়া যায় তাকে বলবো আমরা যৌগিক পদার্থ। যেমন তোমরা কয়েকটা যৌগিক পদার্থ আমি একটা দুইটা দিয়ে দিই, যেমন পানি, যেটাকে বলবো H2O। তাহলে পানি কিভাবে গঠিত হইল? হাইড্রোজেন প্লাস অক্সিজেন, হাইড্রোজেন প্লাস অক্সিজেন ইকুয়াল টু পানি, H2O। হাইড্রোজেন যোগ অক্সিজেন মিলে আমাদের পানি তৈরি হইল। যদি আমরা করি, সমতা বিধান করি, একটা নিয়ম আছে, তোমরা পরে আমি আলোচনা করব। এখানে 2 দিয়ে আমরা যদি গুণ করি আর এখানে যদি আমরা 2 দিয়ে দিই, অর্থাৎ উভয় দিকে পরমাণু সংখ্যার রাসায়নিক বিক্রিয়ায় উভয় দিকে পরমাণু সংখ্যার সমতা বিধান করতে হবে, পরে আমি আলোচনা করব। এই পানিটা হইল আমাদের যৌগিক পদার্থ। যৌগিক পদার্থ, এভাবে অসংখ্য যৌগিক পদার্থ আমাদের আছে।
যেমন যৌগিক পদার্থ অসংখ্য, এভাবে কার্বন ডাইঅক্সাইড। আর একটা বলতে পারি যৌগিক পদার্থের উদাহরণ, যেমন কার্বন ডাইঅক্সাইড। কার্বন যোগ অক্সিজেন, শিক্ষার্থী বন্ধুরা, কার্বন যোগ অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড। এই কার্বন ডাইঅক্সাইড গ্যাস উদ্ভিদ শোষণ করে, প্রাণীরা ত্যাগ করে আর উদ্ভিদ শোষণ করে। তাহলে এই যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস, এই কার্বন ডাইঅক্সাইডটাও কিন্তু যৌগিক পদার্থ। আশা করি তোমরা এইভাবে আরও অন্যান্য যৌগিক পদার্থগুলো সম্পর্কে তোমরা ধারণা নিবে। আমার আলোচ্য বিষয় মধ্যে প্রথম হলো প্রতীক। আমি আলোচনায় করতে পারি প্রতীক। প্রতীক হলো মৌলের, এই যে আমি মৌল লিখলাম, হাইড্রোজেন, অক্সিজেন, ফসফরাস, পটাশিয়াম ইত্যাদি। প্রতীক হলো মৌলিক পদার্থের সংক্ষিপ্ত রূপ। আমি আবারও বলছি বন্ধুরা, প্রতীক হইল মৌলিক পদার্থের সংক্ষিপ্ত রূপ। অর্থাৎ অন্যভাবে বলা যায়, প্রতীক হল মৌলিক পদার্থের সংক্ষিপ্ত রূপ। মৌলিক পদার্থের সংক্ষিপ্ত রূপকে বলা হয় প্রতীক। যেমন হাইড্রোজেন, HYDROGEN। হাইড্রোজেন একটা মৌলিক পদার্থ। তাহলে এই হাইড্রোজেনের প্রতীক হলো H। হাইড্রোজেনের প্রতীক হলো H। যেমন ক্লোরিন, CLORIN। ক্লোরিনের প্রতীক হইল Cl। শিক্ষার্থী বন্ধুরা দেখো, বিজ্ঞানীরা সুবিধার জন্যে, তোমাদের সুবিধার জন্য সারা পৃথিবীতে এই হাইড্রোজেন লিখতে গেলে অনেক বড় অক্ষর, তাহলে সংক্ষিপ্ত আকারে লেখা হয়েছে হাইড্রোজেনের প্রতীক H, ক্লোরিনের প্রতীক Cl। মনে রাখবে CLORIN হবে ক্লোরিন। প্রতীক লেখার কিছু নিয়ম আছে। মৌলের প্রতীক লেখার নিয়ম হলো, সাধারণত মৌলের প্রথম অক্ষরকে লিখি নাও। সাধারণত মৌলের প্রথম অক্ষরকে প্রতীক দ্বারা লেখা হয়, প্রতীক হিসাবে গণ্য করা হয়। প্রতীক হিসেবে গণ্য করা হয়। যেমন হাইড্রোজেনের প্রতীক H, কার্বনের প্রতীক C, অক্সিজেনের প্রতীক O, ... ইত্যাদি। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমাদের প্রতীক সম্পর্কে তোমাদের কি ধারণা হয়েছে। ব্যতিক্রম, প্রতীক লেখার ক্ষেত্রে কিছু আমরা ব্যতিক্রমও দেখতে পাই। যেমন দুইটা মৌলের
দুইটা মৌলের প্রথম অক্ষর আদ্য অক্ষর যদি একই রকম হয় তখন বিজ্ঞানীরা প্রতীক লেখার সময় তারা ল্যাটিন ভাষায় ওই মূলটাকে প্রতীক হিসাবে ল্যাটিন ভাষায় ওই মৌলের নাম কি তার উপর ভিত্তি করে মৌলের প্রতীক নির্ণয় করেছেন। যেমন সোডিয়াম এবং সালফার। সোডিয়াম সালফার। যদি ইংরেজিতে আমরা লিখি সোডিয়াম SODIUM সোডিয়াম, আর সালফার SULPH ইয়ার। সালফার। শিক্ষার্থী বন্ধুরা দেখো, সোডিয়াম লিখতেও SODIUM, এখন সালফার লিখতেও SULPHER সালফার। তাহলে দেখো আমি যে আগে কথাটা বলেছিলাম সেই কথার সাথে এটা কিন্তু একটা ব্যতিক্রম ধরনের ব্যতিক্রম। এরকম কয়েকটা, বেশি না, হাতে গোনা 3-4টা মৌলের ক্ষেত্রে এরকম ব্যতিক্রম দেখা যায়। তো বিজ্ঞানীরা সালফারের প্রথম অক্ষর S, এটাকে তোমার সালফারকে S দ্বারা তারা প্রতীক হিসাবে ব্যবহার করেছেন। আর সোডিয়ামের ল্যাটিন ভাষায়, ল্যাটিন আমেরিকাতে সোডিয়ামেরকে বলা হয় নেট্রিয়াম, NATRI। সোডিয়ামকে বলা হয় নেট্রিয়াম, NATRI নেট্রিয়াম। তখন বিজ্ঞানীরা কি করলো, এই সোডিয়ামের প্রতীককে তারা প্রথম অক্ষরের সাথে মিল রেখে, দ্বিতীয় অক্ষরের মিল রেখে এটাকে সোডিয়ামকে Na দ্বারা প্রকাশ করা হলো, Na দ্বারা প্রকাশ করা হয়েছে। অনুরূপভাবে ফসফরাস, আয়রন এবং আয়োডিন। আয়রন আমরা লিখি আয়রন, IRON আয়রন। আয়োডিন, IODIN আয়োডিন, IODI। আচ্ছা থাক। যেমন আয়রন আর আয়োডিন লিখতো আয়রন লিখতো আই। এক্ষেত্রে উভয়টা মৌলের যোজনী লিখতে সমস্যা, বিজ্ঞানীরা সমস্যায় উপনীত হন। তখন ল্যাটিন আমেরিকায় আয়রনকে বলা হয় ফেরাম,
ল্যাটিন আমেরিকায় আয়রনকে বলা হয় ফেরাম, FERRUM, যার কারণে আয়রন লিখতে আইটা বাদ যায়, এটা হবে না, আই হবে না, এখানে আয়রনের প্রতীক হবে FE। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা প্রতীক সম্পর্কে তোমাদের ধারণা হয়েছে। এরপরে তোমরা এভাবে আরও প্রতীক সম্পর্কে তোমরা বই পড়ে বিস্তারিত জানতে পারবে। এবার আসো সংকেত। মৌল বা যোগের, তোমরা লেখি নাও খাতায়, শিক্ষার্থী বন্ধুরা লেখি নাও। মৌল বা যোগের পূর্ণ নামের সংক্ষিপ্ত রূপকে সংকেত বলা হয়। মৌল বা যোগের পূর্ণ নামের সংক্ষিপ্ত রূপকে সংকেত বলা হয়। খাতায় উঠে নাও। মৌল বা যোগের পূর্ণ নামের সংক্ষিপ্ত রূপকে সংকেত বলা হয়। যেমন পানি, মৌল বলতে আমরা মৌল বা যোগের, যেমন অক্সিজেনের সংকেত হলো O2। হাইড্রোজেনের সংকেত হলো S2। অক্সিজেনের সংকেত হলো O2, হাইড্রোজেনের সংকেত হলো S2। পানির সংকেত হলো H2O। প্রিয় শিক্ষার্থীরা, অক্সিজেনের সংকেত হলো O2। অক্সিজেন হলো একটা মৌলিক পদার্থ। দুইটা অক্সিজেন পরমাণু মিলে একটা অণুর সৃষ্টি করেছে। একটা অক্সিজেন অণুর সৃষ্টি করেছে। হাইড্রোজেনের ক্ষেত্রেও দুইটা হাইড্রোজেন পরমাণু মিলে একটা হাইড্রোজেনের অণুর সৃষ্টি করেছে। পানির সংকেত হল H2O। তাহলে আমাদের সংকেত সম্পর্কে আমাদের জানা হলো অক্সিজেনের সংকেত O2, হাইড্রোজেনের সংকেত H2, পানির সংকেত হইল H2O।
তবে শিক্ষার্থী বন্ধুরা, সংকেত লেখার সময় যোজনীর ধারণা থাকতে হয়। কোনো মৌলের সংকেত লিখতে হলে তোমাদেরকে যোজনীর ধারণা থাকতে হবে। তো তোমাদের বইতে যোজনী সম্পর্কে একটা, মৌলের যোজনী সম্পর্কে একটা চার্ট দেওয়া আছে। এই চার্টটা তোমরা পড়ে, যেমন যোজনী 1, যোজনী 1, যোজনী 1-এর মধ্যে আছে হাইড্রোজেন, হাইড্রোজেন, ক্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এটা হলো অধাতু, এটা হলো অধাতু। বইয়ের মধ্যে তোমাদের এগুলো আছে, তোমরা দেখি নাও। যেমন ধাতুর মধ্যে আছে সোডিয়াম, পটাশিয়াম, কপার। এগুলো হইল ধাতু। এরপরে আছে যৌগমূলকের মধ্যে আছে একযোজী যৌগমূলক, যৌগমূলক, যেমন আছে সালফেট। একযোজী যৌগমূলকের মধ্যে আছে তোমাদের অ্যামোনিয়াম, সালফেট না, সালফেট দিয়ে যদি অ্যামোনিয়াম, অ্যামোনিয়াম, হাইড্রক্সিল, নাইট্রাইট, নাইট্রেট, হাইড্রোজেন বাইকার্বনেট, হাইড্রোজেন বাই শিক্ষার্থী বন্ধুরা, সময়ের স্বল্পতার কারণে আমি এই চার্টটা পুরোপুরি লিখতে পারলে ভালো হতো। তোমরা বই খুলে এই মুহূর্তে বই দেখে, এই প্রথমত বই দেখে এই যোজনাগুলো একটু দেখি নাও। তাহলে আমরা দেখতে পেলাম মৌল হাইড্রোজেন, প্রথম হাইড্রোজেনের প্রতীক। একযোজীর মধ্যে আছে হাইড্রোজেন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, সোডিয়াম, পটাশিয়াম, কপার। এগুলো হলো অধাতু আর এগুলো হলো ধাতু। ধাতুর বৈশিষ্ট্য হলো ধাতু কঠিন, ধাতু চকচকে, যেমন স্বর্ণ, রৌপ্য ইত্যাদি ইত্যাদি। সোডিয়াম এগুলো হলো ধাতু। আর অধাতু হলো ভঙ্গুর, দেখতে এগুলো কালচে বর্ণের, চকচক করে না, এই ধরনের মৌলগুলো হলো অধাতু। তাহলে এই ধাতু, এগুলো একযোজী মৌল। সংকেত লেখার সময় তোমাকে অবশ্যই যোজনী সম্পর্কে তোমাদের ধারণা থাকতে হবে। যেমন একযোজী যৌগমূলক, একযোজী যৌগমূলকের মধ্যে আছে অ্যামোনিয়াম, হাইড্রক্সিল, নাইট্রেট, নাইট্রাইট, বাইকার্বনেট। শিক্ষার্থী বন্ধুরা, যোজনী সম্পর্কে তোমাদের ধারণা লাগবে। যোজনী হইল
একটা মৌল আরেকটা মৌলের সাথে সংযুক্ত হওয়ার সামর্থ্য। একটা মৌল আরেকটা মৌলের সাথে সংযুক্ত হওয়ার সামর্থ্যকে বা সংযুক্ত হওয়ার সামর্থ্য বা ক্ষমতাকে মৌলের যোজনী বলে। যোগমূলক যোগমূলক হইল কতগুলো পরমাণুগুচ্ছ। যোগমূলক হইল কতগুলো পরমাণুগুচ্ছ যাদের স্বাধীন অস্তিত্ব বিদ্যমান, তারা রাসায়নিক বিক্রিয়ায় একটিমাত্র পরমাণুর ন্যায় আচরণ করে। যেমন দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে নাইট্রোজেন অ্যামোনিয়াম একটা যৌগমূলক, অ্যামোনিয়াম একটা যৌগমূলক। এই অ্যামোনিয়াম যৌগমূলকের মধ্যে একটা নাইট্রোজেন পরমাণু আর 4টা হাইড্রোজেন পরমাণু মিলিত হয়ে একটা গুচ্ছ তৈরি করেছে, একটা গুচ্ছ বা একটা দল তৈরি করেছে। যখন রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে তারা কিন্তু একটিমাত্র পরমাণুর ন্যায় আচরণ করে। এই ধরনের পরমাণুগুচ্ছকে রেডিকেল, ইংরেজিতে বলা হয় রেডিকেল এবং বাংলাতে বলা হয় যৌগমূলক। তদ্রূপ একটি অক্সিজেন পরমাণু এবং একটি হাইড্রোজেন পরমাণু মিলে হাইড্রক্সিল একটা যৌগমূলক তৈরি করা হয়েছে, গঠিত হয়েছে। তদ্রূপ একটি নাইট্রোজেন পরমাণু আর 2টি অক্সিজেন পরমাণু মিলে নাইট্রেট একটা যৌগমূলক তৈরি করা হয়েছে, গঠিত হয়েছে। এই যৌগমূলকগুলোর যোজনী আলাদা। তোমরা এগুলো আরও বিস্তারিতভাবে তোমরা এগুলো প্র্যাকটিস করবে বাড়িতে। তোমরা যদি এই বিষয়টা প্র্যাকটিস করো, আমি আশা করি তোমরা এগুলো প্রথম অবস্থা তোমাদের কাছে কঠিন মনে হইলেও কিন্তু তোমরা এটা ভালোভাবে তোমরা প্র্যাকটিস করলে অবশ্যই তোমরা ভালো করতে পারবে। যদি সমস্যা হয় তো আমাদের মোবাইল নাম্বার আছে, তোমরা আমার সাথে মোবাইল নাম্বার যোগাযোগ করবা। যেখান দিয়ে না বুঝো সেখানে আমরা তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। রাসায়নিক সমীকরণ। রাসায়নিক সমীকরণটা মূলত রাসায়নিক বিক্রিয়াকে লেখার একটা পদ্ধতি। রাসায়নিক বিক্রিয়াকে রাসায়নিক সমীকরণের মাধ্যমে প্রকাশ করা হয়। যেমন আমরা যদি একটা লিখি রাসায়নিক সমীকরণ, যেমন কার্বন যোগ অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন যোগ অক্সিজেন, পানি। এটা হলো কার্বন ডাইঅক্সাইডের সংকেত। কার্বন ডাইঅক্সাইড তৈরি হলো আর এখানে পানি। এটা হলো 2টা সমীকরণ। সংকেত লেখার একটা পদ্ধতি আছে, সংকেত লেখার একটি পদ্ধতি আছে। যেমন সংকেত লিখতে হলে, যেমন পানির সংকেত লিখব H2 পানি। পানি লিখতে হাইড্রোজেন লাগে আর অক্সিজেন লাগে। আমরা জানি হাইড্রোজেনের যোজনী 1, খুব ইম্পর্টেন্ট জিনিস। হাইড্রোজেনের যোজনী 1,
অক্সিজেনের যোজনী 2। তাহলে এই সংকেতটা যখন আমরা লিখব, হাইড্রোজেনের যোজনী ক্রস হবে, হাইড্রোজেনের যোজনী আসবে অক্সিজেনের সাথে আর অক্সিজেনের যোজনী যাবে হাইড্রোজেনের সাথে, তাহলে সংকেতটা হবে H2O। এইভাবে তোমরা যোজনী দিয়ে যোজনীর ব্যবহার করে বাড়িতে যৌগের, মৌলের এবং যৌগের সংকেত খাতায় লিখে তোমরা প্র্যাকটিস করবে। রাসায়নিক বিক্রিয়া সময়ের স্বল্পতার কারণে আমি আরও দুইটা টপিকস আমি আলোচনা করতে পারি নাই, সেই কারণে দুঃখিত। আশা করি আগামী ক্লাসে এই সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব। বাড়ির কাজ দেখি নাও। যৌগমূলক ব্যবহার করে পঁচিশটি যৌগের নাম খাতায় লিখবে। ধন্যবাদ। পরিশেষে তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ক্লাসের সমাপ্তি ঘোষণা করলাম। তোমরা বাড়িতে নিরাপদে থাকবে, ঘর থেকে বের হবে না, স্বাস্থ্যবিধি মেনে চলবে। সম্মানিত অভিভাবকবৃন্দের কাছে আমাদের স্কুল কর্তৃপক্ষের, বিশেষ করে স্কুল কর্তৃপক্ষের একটা বিশেষ আবেদন থাকবে। আমরা যে অনলাইনের ক্লাসগুলো আমরা করতেছি, স্যাররা কষ্ট করতেছে, যদি আমরা শিক্ষার্থীদেরকে অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে এই ক্লাসগুলো দেখার সুযোগ করে দিবেন, তাহলে আমাদের এই শ্রম সার্থক হবে বলে আমি মনে করি। সর্বাত্মক অভিভাবকদের আমরা সহযোগিতা কামনা করে আসসালামু আলাইকুম। আমাদের পরবর্তী ক্লাস আরম্ভ হবে 11টায়। একদম শেষ হবা আঙ্গই যাক বলিস